দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে বলেন, যুদ্ধ কাম্য নয়, তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। কুর্মিটোলায় বিমানবাহিনী একে খন্দকার ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয়ে দেখা যায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আকাশে বিমান সেনারা নানা যুদ্ধ কৌশল আর শক্তিমত্তা প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে বিমান বাহিনী তার সক্ষমতা তুলে ধরে। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বুধবার যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বিডা, বেজা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে বন্দরগুলো বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। বিনিয়োগ হাব বাস্তবায়নে বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে মাত্র 1.37 মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে 5 বছরে 7.86 মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে 4 জেলায় এসব ঘর বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি ঠেকাতে এবার আশ্রয়ণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেয়া হয়। গুণগত মান নিশ্চিত করে প্রকল্পের জন্য বরাদ্দ টাকার অর্ধেক খরচে কাজ সম্পন্ন করে তারা। বাসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে।
রাখাইনে মানবিক করিডর দেয়ার বিষয়ে ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি, সে কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রম উপদেষ্টা। সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি কর্মসংস্থান অধিদপ্তর করার চিন্তা করছে সরকার। মান উন্নয়নটা কীভাবে করা যায়, কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার, শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। কর অবকাশ সুবিধা চাওয়ার প্রবণতা থেকে ব্যবসায়ী ও জনগণকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেটকে সামনে রেখে এনবিআরের পরামর্শ কমিটির সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় দেশবাসীর জীবনমাত্রার মান উন্নয়নে কাজ করছে সরকার, তবে পুরো সুফল পেতে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার আরেকটা দিকে এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, চিন্তা ভাবনা করতে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিচার কাজকে বাধাগ্রস্ত করছে কিনা প্রসিকিউশনের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে আবেদন করে প্রসিকিউশন। এর আগে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেন, 226টি হত্যা মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সিআইডির ফরেনসিক রিপোর্টে শেখ হাসিনার এ কথার সত্যতা মিলছে। এই বক্তব্য আদালতের জন্য হুমকি মনে করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে শেখ হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকির আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে সেই কনভারসেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের নামে থাকা প্রায় 1458 কোটি টাকা শেয়ার এবং 70টি ব্যাংকের প্রায় 19 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় ও বিপুল সম্পদ অর্জন করেছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশের নাগরিক হয়েও বিদেশে বিনিয়োগ করেছেন, যা মানি লন্ডারিংয়ের আইনে অপরাধ, যার কারণে তাদের মালিকানাধীন প্রায় 1458 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা প্রয়োজন। দুদকের আবেদনে পরে আদালত তা মঞ্জুর করেন। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। রায়ের জন্য 8 মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। 2014 সালের 23 জুন বহুল আলোচিত
রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। তো ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের জামিন স্থগিত করার পর সে আদেশ প্রত্যাহার করেছেন চেম্বার আদালত। রোববার ফের শুনানি। বুধবার দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময়কে জামিন আদেশ দেন। পরে চেম্বার আদালত এই আদেশ স্থগিত করলেও পরে তা প্রত্যাহার করা হয়। গেল বছর 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত চিন্ময় দাসের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 31 অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে শিগগিরই দেশে ফিরবেন তিনি, জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন খালেদা জিয়া। এখন তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে ইতোমধ্যেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। ফেসবুক, ইউটিউবে উস্কানি দিয়ে একটি গোষ্ঠী সম্প্রীতি বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও পৌর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক বিভাজনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মাথা খারাপ করে দিচ্ছে, এমন এমন কথা বলে, এমন এমন লেখে। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমনভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশের জন্ম, তার হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।
জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতেই নারী বিষয়ক সংস্কার কমিশন বিতর্কিত প্রস্তাব দিয়েছে বলে দাবি করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে নারী কমিশনের প্রতিবেদন তৈরিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুক্ত থাকার অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার সকালে এক সেমিনারে জামায়াত আমির বলেন, পেছনের কোনো শক্তি উস্কানি দিচ্ছে বলেই নারী কমিশনের সদস্যরা বিতর্কিত প্রস্তাব দেওয়ার দুঃসাহস পেয়েছে। বিতর্কিত নারী কমিশন বাতিল না করলে আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় মাওলানা মামুনুল হক বলেন, নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চক্র। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ হল এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। যেন তেনভাবে নির্বাচন আয়োজন হলে জনগণ চিন্তা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। 20 দিনব্যাপী দাওয়াতি সংযোগের সমাপনী দিনে পথসভায় আরও বলেন, 24-এর খুনিদের বিচার ও সংস্কার করে নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে। রাষ্ট্রের এই সামগ্রিক ভঙ্গুর অব্যবস্থাপনা রেখে আবারও যেনতেনভাবে একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। যদি একটি নির্বাচন হয়, শুধু ক্ষমতার হাত বদল হবে, কিন্তু সেই ক্ষমতার হাত বদলের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং ফ্যাসিবাজের মূলোৎপাটনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না। ইসি পুরনো আইনেই পরিচালিত হয়ে সংস্কার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংলাপ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সহ 11 দফা দাবি জানিয়েছে এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে এবি পার্টির নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ইসলামী আন্দোলন। পরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন, সার্বভৌম, টেকসই, কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার ওপরও জোর দেন দুদলের নেতারা। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিহত করব। সারা দেশে এক ধরনের চাঁদাবাজি, লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে। জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ, সেটার জন্য জনগণের ভিতরেই স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।
বুধবার বিকেলে বগুড়া শহরের টিটু মিলনায়তন চত্বরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। জানান, পিলখানার পাশাপাশি 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড, 24 সালে ছাত্র জনতার গণহত্যা সহ অসংখ্য মানুষকে খুন গুম করেছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ, যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। এদিকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বগুড়া শহরের টিটু মিলনায়তন চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টিটু মিলনায়তন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী সমাবেশ স্থলে আসলে দুপক্ষের নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা রূপ নেয় হাতাহাতি ও সংঘর্ষে। পরে সেখান থেকে বৈষম্য বিরোধীদের সরিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সাইমা ওয়াজেদ পুতুল, রেহানা সিদ্দিক, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকের নামে থাকা বাড়িধারা খুলনা, গোপালগঞ্জের প্রায় 6 কোটি টাকার প্লট ও জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান, তাই বাড়িধারায় একটি প্লট, খুলনা ও গোপালগঞ্জে তাদের নামে থাকা প্রায় 6 কোটি টাকার জমি জব্দ করে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন। তা না হলে দুর্নীতির মামলা চলমান অবস্থায় এই সম্পদ বেহাত হতে পারে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রীর 3 বছরের সাজা বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। 2007 সালের 6 মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের 21 জুন আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ 2014 সালের 26 মে হাইকোর্টের রায় বাতিল করে পুনঃ শুনানির নির্দেশ দেন। অবশেষে সেই মামলায় বাতিল হলো সাজা। আদানি গ্রুপের কর ফাঁকির সঙ্গে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দুদকের কাছে আসা অভিযোগে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দেবার তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, দালিলিক প্রমাণাদি থাকে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, আমাদের যে সমস্ত প্রাসঙ্গিক ধারা আছে দণ্ডবিধি, সেই সব আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা হবে। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত বিচার কার্য শেষ করতে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শিশু আছিয়ার চিকিৎসায় দায়িত্বরত 3 জন সাক্ষী। মামলায় মাগুরা ও ফরিদপুর মেডিকেলের 5 জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও সাক্ষ্য দিয়েছেন 3 জন চিকিৎসক। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আসামিদের মাগুরা আদালতে হাজির করা হয়। এই মামলায় পর্যায়ক্রমে 36 জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। গত 6 মার্চ মাগুরা নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ ঢাকার সিএমএইচে মারা যায় শিশুটি। 13 এপ্রিল মামলার চার্জশিট জমা পড়ে আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 4 মে ধার্য করা হয়েছে।
মেডিকেল এক্সপার্ট হিসাবে যারা দায়িত্বরত ছিলেন তারা আজকে জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দির পাশাপাশি তারা ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করেছে। আগামী রোববার অবশিষ্ট মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা 15 তারিখের মধ্যে এই মোকদ্দমার রায় হবে বলে আপনাদেরকে আমরা জানাতে পারি। গাবতলী পশুর হাটের ইজারা দেয়ার প্রক্রিয়ায় অসঙ্গতির তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। বিষয়টির সুষ্ঠু সমাধান চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান শেষে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ইজারা প্রক্রিয়ায় যাচাই কমিটির অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক অসঙ্গতির কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ইজারা বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে হাসিল আদায় করবে। প্রতিবেদনে হয়তোবা কিছুটা অসঙ্গতি ছিল, ওই অসঙ্গতির প্রেক্ষিতে প্রশাসক মহোদয় সেটাকে স্থগিত করে দিয়ে অ্যাজ ইউজুয়াল যে কাজ চলমান সেটা কাজ চলমান রাখে। চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করে এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে নগরীর প্যারিস রোডে এ সমাবেশ করে তারা। রাতে জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে প্যারিস রোডে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাদের দাবি, পূর্ব নির্ধারিত তারিখ আগামী 10 মে রাবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। যথাসময়ে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। মার্চ ও এপ্রিল 2 মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 1 টাকা কমিয়েছে সরকার। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং 121 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করেছিল সরকার। দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি এবং কুমারখালীর বেডশিট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব পণ্যের জিআই সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গানকে বিদেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সঙ্গীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সৃজনশীল অর্থনীতিতে মেধাসত্ত্বে গুরুত্ব দিবে শিল্প মন্ত্রণালয়। আগামী 2 মাসের মধ্যে আমি যেমন আপনাকে বললাম, আপনারা একটা বড় প্রজেক্টের ঘোষণা দেখবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে এই গানগুলোকে কিভাবে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো এবং এট দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়। সো আপনারা যদি এই পিআরও, সিএমও এগুলোর কম্বাইন্ড প্রপোজাল নিয়ে আমাদের কাছে আসেন, আমরা বিশ্বাস করি আমরা যে জিনিসটা ভাবছি সেটার সঙ্গে আপনাদের এই ভাবনাটা মিলে আমরা একটা বড় কাজ করতে পারবো বলে আশা করি। ভৌগোলিক নির্দেশক পণ্যের অখণ্ডতা রক্ষা করি, স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারী সম্প্রদায়কে ক্ষমতায়ন করি
জিআই পণ্যের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করি এবং আমাদের জিআই পণ্যের বাজারজাতকরণের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করি। সাতক্ষীরায় আগামী 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং 5 জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করার সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভায় একথা জানানো হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, অপরিপক্ক আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে। এই মৌসুমে আম সংগ্রহ ও পরিবহনে নজরদারি করতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ মনিটরিং টিম কাজ করবে বলেও জানানো হয় সভায়। নারায়ণগঞ্জে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত 212 জন ও 4 শহীদ পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। আহত ও শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তিনি বলেন, যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত ঝরিয়েছে, সে দেশ গড়তে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। এ সময় প্রত্যেক আহতদের 1 লাখ ও 4 শহীদ পরিবারকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র সহ সর্বমোট 2,52 লাখ টাকার অনুদান প্রদান করা হয়। ছাত্রদের উপদেষ্টা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দাবি করেন, ছাত্র নেতাদের নির্লোভ ও আদর্শিক হওয়া উচিত। বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলের দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে দলীয় সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, বিএনপি আন্দোলন স্থগিত রেখেছে, বন্ধ করেনি বলেও হুঁশিয়ারি দেন দলের যুগ্ম মহাসচিব। ছাত্রদের এই সরকারে যাওয়ার সিদ্ধান্ত একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। একটা রাজনৈতিক দল কত দিকে মোকাবেলা করবে, কত শক্তিকে মোকাবেলা করবে বলুন। কিছু ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতি যারা হয়তো পূরণ করে, যাদের দ্বারা পূরণ হয়েছে, তারাই যদি এসে বলে আমরাই সব, আপনারা জানতা, তা কি হয়? স্বৈরাচারের সমর্থক কর্মকর্তা কর্মচারীদের অপসারণ সহ 4 দফা দাবিতে কফিন মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 8:15টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এই মিছিল করে তারা। শিক্ষার্থীদের দাবি, ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অপসারণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তবে গেল 1 সপ্তাহ ধরে আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাড়া দেয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ঢাকার ধামরাইয়ে তালা ভেঙে বসতবাড়িতে ঢুকে অন্তত 40 ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার রাতে পরিবারটির কেউ বাড়িতে ছিল না। রাত 1:30টার দিকে পাশের বাড়ির এক নারী বাইরে বের হলে ভুক্তভোগীর বাড়ির কক্ষে লোকজনের আওয়াজ পান। এ সময় ওই নারী আশপাশের লোকজন ডেকে জড়ো করতে শুরু করলে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে এসে মূল ফটক সহ দরজায় ভাঙা তালা ঝুলতে দেখেন। ঘরে ঢোকার পর একটি বাক্স ও লাগেজে থাকা 40 ভরি স্বর্ণ লুটের ব্যাপারটি তাদের নজরে আসে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে জানান তারা। ময়না তদন্তের জন্য শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলার নারায়ণখোলা এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। উত্তোলনের পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায় গত 5 আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে গুরুতর আহত হন আজিজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসার পর 7 আগস্ট মৃত্যুবরণ করেন আজিজ। শেরপুরের নকলার পারিবারিক গোরস্থানে তাকে কবরস্থ করার পর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের জন্যই আজিজের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহলরত যুদ্ধবিমান সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত। বুধবার সকাল থেকে অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহল শুরু করে ভারতীয় বিমান বাহিনী। যদিও পাকিস্তান এয়ারফোর্সের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ভারতের DSL রাফায়েল জেট বিমানগুলি। রেডিও পাকিস্তানের তথ্য বলছে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল অতিক্রম না করেই ভারতের যুদ্ধবিমান মঙ্গলবার দিনগত রাত থেকে কাশ্মীরের আকাশসীমায় ওত পেতেছিল। এদিকে টানা 6 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের গোলাগুলির মধ্যে এবার ইসলামাবাদকে উস্কানিমূলক হামলা ও গুলি বিনিময় বন্ধে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লির জনপ্রিয় মার্কেট দিল্লি হাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে 25 থেকে 30টি স্টল। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, তবে আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় রাত 8:55 দিল্লি হাটে আগুন লাগে। তারা ঘটনাস্থলে 12টি ইউনিট পাঠায়। রাত 10টার দিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানান আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ভারতের গ্রামীণ বাজার হিসেবে পরিচিত এ হাটে হস্তশিল্পের অনেক দোকান রয়েছে। অ্যামাজনের কুইপার ব্রডব্যান্ডের জন্য প্রথম 27টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। প্রজেক্ট কুইপারের আওতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে 3236টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে অ্যামাজন। $1000 কোটি বিনিয়োগে স্যাটেলাইট পাঠানোর এই পরিকল্পনা সে সময় করা হয়েছিল ইলন মাস্কের স্টারলিংককে টেক্কা দেবে ধনকুবের জেফ বেজোসের অ্যামাজন। বোয়িং আর লকহেড মার্টিনের যৌথ উদ্যোগে তৈরি রকেট করে এই স্যাটেলাইটগুলো পাঠানো হয় মহাকাশে। এদিকে ইলন মাস্কের স্পেস এক্স ফ্যালকন 9 রকেটে করে এখন পর্যন্ত পৃথিবীর নিম্ন কক্ষপথে 8000 স্টারলিংকের স্যাটেলাইট পাঠিয়েছে। মাস্কের স্যাটেলাইট থেকে সেবা পাচ্ছে বিশ্বে 125 কোম্পানির 50 লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী। সিলেট টেস্ট হারের পর চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প ছিল না। দায়িত্ব নিয়ে খেলায় দলের বোলার ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক শান্ত। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি এখন থেকে নিতে চান তিনি। আর দলের টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন শান্ত। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি, পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। আমরা যে জিনিসটা চেষ্টা করেছি যে আমাদের অ্যাবিলিটি, আমাদের ক্যাপাবিলিটি কতটুকু, আমরা আসলে কত ভালো দল। কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যে আমরা যদি টেস্ট জিতি, আমরা যদি পাকিস্তানের মতো জায়গায় যে টেস্ট জিতি, তাহলে আমাদের ওই অ্যাবিলিটিটুকু আছে। শ্রীলঙ্কার সামনে সিরিজ খুব ইম্পর্টেন্ট, ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, সো খুব গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক। আমি কখনোই এরকম চাইবো না কেউ 100 করে আউট হয়ে যাক বা কেউ 40 করে আউট হোক, 50 করে আউট হোক। 2000 রান ও 200 উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ। তবে সাকিবের সাথে তুলনায় যেতে চান না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানালেন সিনিয়র ক্রিকেটাররা অবসরে যাবার পর দায়িত্ব বেড়েছে জুনিয়রদের। রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি। আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে। যখন সাকিব ভাই ছিল তখন রোলটা আমার ডিফারেন্ট ছিল, যখন সাকিব ভাই নাই তখন ডিফারেন্ট
রোলটা আমার ওইরকম। এখন হয়তো আমরা লিডিং রোলে প্লে করছি, হয়তো সাকিব ভাইরা যখন ছিল তখন তারা লিডিং রোলটা প্লে করেছে। সো আমাদের রেসপন্সিবিলিটি এখন আরও অনেক বেশি। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতো নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে আগামী 25 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করেছে সিরিজের সূচি, যেখানে জানানো হয় 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 21 মে পাকিস্তানের ফয়সালাবাদে পৌঁছাবে বাংলাদেশ। সেখানে 25 এবং 27 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম 2 ম্যাচ। এ নিয়ে প্রায় 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরালো পাকিস্তান। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 30 মে, 1 জুন ও 3 জুন অনুষ্ঠিত হবে বাকি 3 খেলা। 4 জুন দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড ফুটবলার কিউবা মিচেলের লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। মিচেলের নানির জন্ম নিবন্ধন সংগ্রহ করেছে ফেডারেশন। দ্রুত সময়ের মধ্যে এই ফুটবলারের পাসপোর্ট পেতে কাজ করার কথাও জানায় বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আসলে কিউবা মিচেলে যেটা হচ্ছে যে ওর নানা নানি বাংলাদেশি, তো ওর মার জন্ম ইংল্যান্ডে। তো যেহেতু ওর নানা নানি বাংলাদেশি, প্রথমত নানা নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে, তারপর তার মার বাংলাদেশি জন্ম নিবন্ধন, তারপরে মিউচুয়ালের বাংলাদেশি জন্ম নিবন্ধন এনআইডি থাকতে হবে, দেন পাসপোর্ট প্রক্রিয়া। তো অনেকটুকু আমরা হাতে পেয়েছি, বাকি কাজটুকু আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পাবো। চ্যাম্পিয়ন্স লিগের আরেক সেমিফাইনালে রাতে বার্সেলোনার মাঠে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যদিও ম্যাচের আগে তৈরি হয়েছিল শঙ্কা, স্পেনে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে পড়েছিল বিমান চলাচল ব্যবস্থাও। যদিও একাধিক গণমাধ্যম জানিয়েছে বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারের পর নির্ধারিত সময়ে বার্সেলোনার বিমান ধরেছে ইন্টার মিলান। এদিকে সবশেষ 15 বছর আগে জোসে মরিনিওর আমলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে হারানোর পর ট্রেবল জিতেছিল ইন্টার মিলান। সম্প্রতি বার্সেলোনার ভয়ঙ্কর ফর্মের কারণে অবশ্য কঠিন হবে এবারের লড়াই। যদিও গেল 10 বছরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছোঁয়া হয়নি বার্সার, তবে চলতি মৌসুমে জয়ের সম্ভাবনা দেখছে ক্লাবটির ভক্তরা। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।